ওয়েলকাম টু হিরক কেমিস্ট্রি টিউটোরিয়াল। আজকে আমরা যেটা দেখব ক্লাস 12 এফ ব্লক এলিমেন্টস। যেটা এফ ব্লক এলিমেন্টসের ক্ষেত্রে আমি এফ ব্লক এলিমেন্টসটাকে কীভাবে পড়াই, আমরা কোশ্চেন প্যাটার্নে এটাকে আমি করব। আমি মোটামুটি 10টা বা 12টা আমি কোশ্চেন করব। সেই কোশ্চেনটা যদি ভালো করে খেয়াল করা যায়, দেখা যাবে পুরো চ্যাপ্টারটাই ওই 10টা 12টা কোশ্চেনের মধ্যেই চলে আসছে। তাতে কি হয়, এফ ব্লকের যদি কোশ্চেন প্যাটার্নে ওই 10টা বা 12টা যদি কোশ্চেন আমরা যদি পড়ি, তাহলে দেখা যাবে পুরো এফ ব্লকটাই আমাদের পড়া হবে, তাতে আমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। আর এখানে দেখো, তোমার স্ক্রিনের উপরে দেখো, এখানে পুরো কোশ্চেনটা ফার্স্ট কোশ্চেন যেটা, সেটা ফার্স্ট কোশ্চেন আসছে। ফার্স্ট কোশ্চেন যেটা আসছে সেটাকে আগে তোমরা কপি করো, তারপর 1 বাই 1 সেগুলোকে আমরা অ্যান্সার দিতে দিতে থাকবো। ওকে, আগে কপি করে নাও। যদি কোশ্চেন কপি করা হয়ে যায়, তাহলে আমাদের দেখো এখানে ফার্স্ট, এখানে আগে বোর্ডে দেখে নিই আমি কি লিখেছি আগে। এখানে আমি টোটাল ব্লকটা আমি লিখেছি, আর এখানে থাকে এফ ব্লক থাকে। ক্লিয়ার? এখানে থাকে এফ ব্লক থাকে। এফ ব্লকে ফার্স্ট যেটা, সেটা থাকে তোমার 58 থেকে 71, তারপরে থাকে 90 থেকে 103, এতটা পর্যন্ত থাকে। ওকে, এই চলে গেল এফ ব্লকে আমার এলিমেন্ট। ঠিক, এই আমার পিরিয়ডিক টেবিল, এটা এস ব্লক, এটা ডি ব্লক, আর এটা পি ব্লক, আর এখানে আছে এফ ব্লক। আগে দেখি ফার্স্ট কোশ্চেন কী আছে। ফার্স্ট কোশ্চেন দেখো ওখানে করেছি যে ল্যান্থানাইড বা অ্যাক্টিনাইড এলিমেন্টগুলোকে কাকে বলে হয়, ল্যান্থানাইড বা অ্যাক্টিনাইড এলিমেন্ট কাকে বলে, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে পিরিয়ডিক টেবিলে বেসিক্যালি আমাদের টোটাল চারটে ব্লক আছে। একটা এস ব্লক, একটা পি ব্লক, একটা ডি ব্লক, আর একটা হলো এফ ব্লক। এস ব্লক বলতে যাদের লাস্ট ইলেকট্রন যে সাবসেলে ঢুকবে, অর্থাৎ এস সাবসেলে যদি ঢোকে তাহলে সেটা এস ব্লকে চলে যাবে। লাস্ট ইলেকট্রন যদি পি সাবসেলে ঢোকে তাহলে সেটা পি ব্লক হবে। আর লাস্ট ইলেকট্রন যদি ডিতে ঢোকে তাহলে ডি ব্লক হয়ে যাবে। লাস্ট ইলেকট্রন যদি এফে যায় তাহলে সেটা এফ ব্লক হবে। আমাদেরকে এখানে এফ ব্লকটাকেই পড়তে হবে। তাহলে পিরিয়ডিক টেবিলে এটাকে বলা হয় ল্যান্থানাইড বলা হয়। এটাকে বলা হয় ল্যান্থানাইড, আর এটাকে বলা হয় অ্যাক্টিনাইড। কথাটা বোঝা গেল? তাহলে ফার্স্ট কোশ্চেন দিয়েছে যে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড এলিমেন্ট কাকে বলা হয় বা মৌল কাকে বলা হয়। তো পিরিয়ডিক টেবিলে 58 থেকে 71 মৌলগুলোকে বলা হয় ল্যান্থানাইড। কি বললাম? 58 থেকে 71 যে এলিমেন্ট যেগুলো হবে সেগুলোকে বলা হবে ল্যান্থানাইড। 58 থেকে 71 যে এলিমেন্ট যেগুলো হবে সেগুলোকে বলা হবে ল্যান্থানাইড। আর অ্যাক্টিনাইড কাদেরকে বলবো? অ্যাক্টিনাইড বলবো 90 থেকে 103। অ্যাক্টিনাইড 90 থেকে 103 যে এলিমেন্ট যেগুলো, সেগুলোকে বলা হবে অ্যাক্টিনাইড। এই চলে গেল ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার, যে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড এলিমেন্ট কাকে বলে। তাহলে পিরিয়ডিক টেবিলে 58 থেকে 71 যে মৌলগুলো, সেগুলো 58 থেকে 71 বলতে অ্যাটমিক নাম্বার। 58 থেকে 71 মৌলগুলোকে বলা হবে ল্যান্থানাইড। আর 90 থেকে 103 অর্থাৎ 103 যে অ্যাটমিক নাম্বার যে মৌল, সেগুলোকে বলা হবে অ্যাক্টিনাইড। ফার্স্ট কোশ্চেন চলে গেল। সেকেন্ড আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড এলিমেন্টের পিরিয়ডিক টেবিলের পজিশন কোথায়, অবস্থান কোথায়। ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড মৌলগুলির পিরিয়ডিক টেবিলে অবস্থান কোথায়। আগে পিরিয়ডিক টেবিলটা দেখি। দেখো, পিরিয়ডিক টেবিলে এস ব্লকে আমি এগুলোকে লিখেছি, আর ডি ব্লকে এগুলোকে লিখেছি, আর পি ব্লকে আমি কিছু লিখিনি, তার কারণে আমার প্রয়োজন নেই। এস ব্লকে দেখো সিজিয়াম, তারপর বেরিয়াম, এটা হচ্ছে এরপরে এটা 56, এটা 55, তাহলে 57 কাছে দেখো এখানে স্টার মার্ক, আর এখানেও দেখো স্টার মার্ক দেওয়া আছে। তাহলে এখানে 57 পর এখানে চলে এসছে তোমার 71। এই 14টা এলিমেন্টের গ্যাপ আছে। এটা এই 14টা এলিমেন্ট যেটা, সেটা কিন্তু এখানে আমি 3 লিখেছি, তার মানে এটা গ্রুপ। ক্লিয়ার? 3 মানে এটা গ্রুপ। ঠিক, কোথায় গ্রুপটা? 57 থেকে 71 মাঝে যে গ্যাপ যেটা, এই এলিমেন্টগুলো কিন্তু গ্রুপ 3তে থাকবে। নাম্বার 1। নাম্বার 2, এটা কোথায়? 57 থেকে 71 মানে 58 থেকে
58 থেকে 71, 57 থেকে 72, তার মানে কত, এর মাঝে কোথায় থেকে থাকবে 58 থেকে 71, এই এলিমেন্টগুলো গ্রুপ 3-তে থাকবে। আর কত নম্বর পিরিয়ড এটা? 6 নম্বর পিরিয়ড। তাহলে পজিশন অফ ল্যান্থেনাইড, পজিশন অফ ল্যান্থেনাইড, ল্যান্থেনাইডের পজিশন কি? গ্রুপ হয়ে গেল 3A 3B, সরি, গ্রুপ হয়ে গেল 3B, এটা 3B আছে, এটা হলো। আর পিরিয়ড হয়ে গেল 6, এটা চলে গেল ল্যান্থেনাইডের ক্ষেত্রে পিরিয়ডিক টেবিলে পজিশন। ঠিক, চলে আসো এইখানে দেখো 89 থেকে 104 আছে, তার মানে 90 থেকে 103 পর্যন্ত 14টা এলিমেন্ট। এই 14টা এলিমেন্টের পজিশন কোথায়? এটাও থাকবে 3B-তে। তাহলে অ্যাক্টিনাইড পজিশন অফ অ্যাক্টিনাইড যেটা, তাদের কোথায়? তাহলে এদের গ্রুপ হয়ে গেল 3B। একে আমি 3B বলতে পারি বা শুধু 3 বলতে পারি। কথাটা বোঝা গেল? 3B বলতে পারি বা শুধু B বলতে পারি। তাহলে অ্যাক্টিনাইডের পজিশন অর্থাৎ গ্রুপ হয়ে গেল 3 বা 3B। আর পিরিয়ড কি? পিরিয়ড হয়ে গেল তোমার, দেখো কত নম্বর পিরিয়ডে এটা হচ্ছে 7 নম্বর পিরিয়ড, তাহলে 7 পিরিয়ড। এই চলে গেল ল্যান্থেনাইড আর অ্যাক্টিনাইডের পজিশন। তাহলে 58 থেকে 71 যে মৌলগুলো, সেগুলোকে বলা হয় ল্যান্থেনাইড। তাদের পজিশন হচ্ছে, গ্রুপ হচ্ছে 3 আর পিরিয়ড হচ্ছে 6। আর অ্যাক্টিনাইড যেগুলো, সেগুলো 90 থেকে 103, এই 14 এলিমেন্টস, এদের পজিশন হচ্ছে, গ্রুপ হচ্ছে 3 আর পিরিয়ড হচ্ছে 7। এটা চলে গেল এটার অ্যান্সার, যে এদের পিরিয়ডিক টেবিলে এদের পজিশন কি। নেক্সট আমাদের আর একটা কোশ্চেন আছে, যে এদেরকে রেয়ার আর্থ এলিমেন্ট কেন বলা হয়? আর একটা কোশ্চেন এর সাথে জিজ্ঞাসা করে দিয়েছে, যে ইনার ট্রানজিশন এলিমেন্ট কেন বলা হয়? যে ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনাইড মৌলগুলোকে কেন রেয়ার আর্থ এলিমেন্ট বলে আর কেন ইনার ট্রানজিশন এলিমেন্ট বলে? ওকে, দেখো এটা, দেখো রেয়ার বলার কারণ হচ্ছে, যে রেয়ার মানে হচ্ছে যেগুলো খুব কম পরিমাণে পাওয়া যায়। তাহলে ওখানে নোট ডাউন করব যে রেয়ার আর্থ এলিমেন্ট বলে তার কারণ। রেয়ার বলার কারণ হচ্ছে এদেরকে খুব কম পরিমাণে পাওয়া যায় এবং এদেরকে কালেক্ট করা খুব ডিফিকাল্ট, খুব কষ্ট করে এদেরকে কালেক্ট করা হয়, সেই জন্য এদেরকে বলা হয় রেয়ার বলা হয়। আর আর্থ কেন বলা হয়? আর্থ বলা হয় এদেরকে পৃথিবীর মাটি থেকে পাওয়া যায়, পৃথিবীর সারফেস থেকে পাওয়া যায়, সেই জন্য আর্থ বলা হয়। যেহেতু এদেরকে পৃথিবীর সারফেস থেকে পাওয়া যায় এবং খুব কম পরিমাণে পাওয়া যায়, সেই জন্য এদেরকে বলা হয় রেয়ার আর্থ এলিমেন্টস বলা হয়। ক্লিয়ার? রেয়ার বলার কারণ হচ্ছে খুব কম পরিমাণে পাওয়া যায়, আর আর্থ এলিমেন্ট বলার কারণ হচ্ছে পৃথিবীর মাটি থেকে পাওয়া যায় বা পৃথিবীর সারফেস থেকে পাওয়া যায়, সেই জন্য এদেরকে বলা হয় রেয়ার আর্থ এলিমেন্ট বলা হয়। ল্যান্থেনাইড ও অ্যাক্টিনাইড কে রেয়ার আর্থ এলিমেন্ট বলা হয় কারণ এদেরকে পৃথিবী পৃষ্ঠে খুব কম, পৃথিবী পৃষ্ঠ থেকে খুব কম পরিমাণে পাওয়া যায়
তাই এদের রেয়ার আর্থ এলিমেন্ট বলা হয়। এটা চলে গেলে একটা, যে কেন এদেরকে রেয়ার বলা হয়। রেয়ার মানে খুব কম, তাহলে পৃথিবী পৃষ্ঠে এদেরকে খুব কম পরিমাণে পাওয়া যায়, পৃথিবী পৃষ্ঠে মাটি থেকে এদেরকে খুব কম পরিমাণে পাওয়া যায়, সেই জন্য এদেরকে বলা হয় রেয়ার আর্থ এলিমেন্ট বলা হয়। এবার কোশ্চেন হচ্ছে যে ইনার ট্রানজিশন এলিমেন্ট কেন বলা হয়। ইনার ট্রানজিশন এলিমেন্ট বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে ট্রানজিশনটা কি। ট্রানজিশনের বাংলা হচ্ছে সন্ধিগত। যে ইনার ট্রানজিশন বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে সন্ধিগত, সন্ধিঘটা, আর একটা হচ্ছে অন্তঃসন্ধিগত। তাহলে এই দুটো জিনিসকে আগে বুঝতে হবে। আমাদেরকে সন্ধিগত কোনটা। সন্ধিগত বলতে বেসিক্যালি ডি ব্লকে যে এলিমেন্ট যারা থাকে তারা সন্ধিগত হয়, যে যাদের ডি অরবিটাল ফুলফিল থাকে না, ইনকমপ্লিট ডি অরবিটাল যাদের থাকে তাদেরকে বলা হয় সন্ধিগত বলা হয়। কোন যে ভালো করে বুঝো, ট্রানজিশন এলিমেন্ট কাদেরকে, অ্যাটমিক নাম্বার 12 টু অ্যাটমিক নাম্বার 12 নয়, গ্রুপ 3 টু গ্রুপ 12 যে মৌল যেগুলো থাকে তাদেরকে বলা হয় ট্রানজিশন এলিমেন্ট বলা হয়। তার কারণ, ট্রানজিশন এলিমেন্ট বলার কারণ হচ্ছে যাদের বাইরের সেলে ইনকমপ্লিট ডি অরবিটাল থাকবে, তাদেরকে বলা হবে ট্রানজিশন বা সন্ধিগত বলা হবে। কীরকম দেখো, আগে স্ক্যান্ডেনিয়াম দেখো, এখানে 21, তাহলে আর্গন হচ্ছে 18, তাহলে 4s2 3d1 হলো। আর একটা দেখো, ধরো এফি হচ্ছে 26, তাহলে আর্গন, তারপর হয়ে গেল 4s2 3d6। আরও দেখো টাইটেনিয়াম হচ্ছে 22, তাহলে আর্গন 4s2 3d2। বোঝা গেল? এইগুলোকে বলা হয়, দেখো d6 d1 d2 ইনকমপ্লিট ডিতে 10টা ইলেকট্রন থাকে, কিন্তু এখানে ইলেকট্রন কটা আছে, 2, 6টা, 1টা, ইনকমপ্লিট ডি অরবিটাল। তাহলে এরা প্রত্যেকে কিন্তু ট্রানজিশন, কথাটা বোঝা গেল? এরা প্রত্যেকে কিন্তু সন্ধিগত। তাহলে যাদের ইনকমপ্লিট ডি অরবিটাল যাদের থাকবে তাদেরকে বলা হবে সন্ধিগত মৌল বলা হবে, নাম্বার 1। নাম্বার 2, নর্মাল এলিমেন্ট বেসিক্যালি বলা হয় এস আর পি ব্লকের এলিমেন্টগুলোকে বলা হয় নর্মাল এলিমেন্ট বলা হয়, আর ডি ব্লকের এলিমেন্টগুলোকে বলা হয় সন্ধিগত এলিমেন্ট বলা হয়। কিন্তু এই গ্রুপ 3 থেকে গ্রুপ 12-এর সব এলিমেন্টগুলো কিন্তু, এখানে গ্রুপ 2টা না লিখে, গ্রুপ 3 থেকে গ্রুপ 12-এর সব এলিমেন্টগুলো কিন্তু ট্রানজিশন নয়। যেমন জিঙ্ক ট্রানজিশন নয়, কারণ বলি, জিঙ্ক গ্রুপ 12-এ পড়ে, জিঙ্কের অ্যাটমিক নাম্বার হচ্ছে 30, তাহলে 4 আর্গন 4s2 3d10, এর কমপ্লিট ডি অরবিটাল আছে, 10টা ইলেকট্রন থাকার কথা, 10টাই আছে, তাহলে এ কিন্তু ট্রানজিশন নয়। মনে রাখতে হবে যে যেগুলোর ইনকমপ্লিট ডি অরবিটাল থাকে, অসম্পূর্ণ ডি অরবিটাল যারা থাকবে তাদেরকে বলা হবে সন্ধিগত বলা হবে। নোট ডাউন করো, ইনকমপ্লিট ডি অরবিটাল যাদের থাকে তাদের ট্রানজিশন এলিমেন্ট বলা হয়, সন্ধিগত মৌল বলা হয়। যাদের ইনকমপ্লিট অসম্পূর্ণ ডি অরবিটাল যাদের থাকবে তাদেরকে ট্রানজিশন বলা হবে। তাদের জায়গা কোথায়? গ্রুপ 3 থেকে গ্রুপ 12। কিন্তু গ্রুপ 3 থেকে গ্রুপ 12-এর সবাই নয়, যেমন জিঙ্ক নয়, D10 আছে, ফুলফিল আছে, তাহলে সন্ধিগত নয়। এটা গেল ট্রানজিশন। কিন্তু ইনার ট্রানজিশন কি? এখানে আর একটা জিনিস বুঝো, এদের যদি ট্রানজিশনে যদি আমি জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন যদি করি, তাহলে দেখো জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন এদের দাঁড়াবে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ ট্রানজিশন এলিমেন্ট। তাহলে কি দাঁড়াবে এখানে? দেখো এখানে এদের দাঁড়াবে
এটা চলে গেল 4s, এটা চলে গেল 3d, তাহলে ns 1 to 2 আর n minus 1 d 1 to 9, d 1 to 9 কেন? কারণ 10টা তো থাকলে হবে না, 10-এর থেকে কম থাকতে হবে, তাহলে 1 থেকে 9টা, আর কোনো কোনো জায়গায় 2টো থাকবে, কোনো কোনো জায়গায় 1টা থাকবে, সেই জন্য দেখো n এর জায়গায় তুমি 4 বসাও, তাহলে 4s, আর n minus 1 এর জায়গায় 4 minus 1 মানে 3d চলে আসলো। এই চলে গেল এদের ইলেকট্রনিক কনফিগারেশন। এবার এরা যখন কোনো রিয়াকশানে যখন পার্টিসিপেট যখন করে, তখন n-1 থেকেও ইলেকট্রন যায় আর n থেকে ইলেকট্রন যায়, অর্থাৎ এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে এই চলে গেল অরবিটাল, এটা চলে গেল n, আর এটা চলে গেল n-1, তাহলে এখান থেকে ইলেকট্রন যাবে, এখান থেকে ইলেকট্রন যাবে। কথাটা বোঝা গেল? ট্রানজিশনের ক্ষেত্রে একদম বাইরের সেল থেকেও ইলেকট্রন যাবে আর তার ভিতরের সেল থেকেও ইলেকট্রন যাবে। কথাটা বোঝা গেল ট্রানজিশনের ক্ষেত্রে। কিন্তু ইনার ট্রানজিশনের ক্ষেত্রে কি হয়, এদের একদম বাইরের সেল থেকে ইলেকট্রন যাবে, তার ভিতরের সেল থেকে ইলেকট্রন যাবে, আবার তার ভিতরের সেল থেকেও ইলেকট্রন যাবে, সেই জন্য এদেরকে ইনার ট্রানজিশন এলিমেন্ট বলা হয়। বেসিক্যালি যাদের 4s সাবসেল, যাদের ইনকমপ্লিট যাদের থাকবে, যাদের 4f সাবসেল যাদের ইনকমপ্লিট থাকবে, বা 3টে সাবসেল যাদের ইলেকট্রন দিয়ে ফিল থাকবে না, তাদেরকে বলা হবে ট্রানজিশন বলা হবে। ক্লিয়ার হলো? যে যাদের ডির ক্ষেত্রে, ডি ব্লকের ক্ষেত্রে n-1 আর n-1 আর n এটা থাকবে, কিন্তু এফের ক্ষেত্রে কি থাকবে? n-1 n-2। ক্লিয়ার হলো? তাহলে একদম বাইরের সেল থেকে ইলেকট্রন যাবে, তার ভিতরের সেল, আবার তার ভিতরের সেল, এই 3টে সেল থেকে যখন ইলেকট্রন যখন যাবে, তখন তাদেরকে বলা হবে ইনার ট্রানজিশন এলিমেন্ট বলা হবে। আর ইনার ট্রানজিশন এলিমেন্টের ক্ষেত্রে মনে রাখবো যে 3টে সাবসেল যদি ইনকমপ্লিট যদি থাকে, তাহলে তাদেরকে বলা হবে ট্রানজিশন এলিমেন্ট বলা হবে। নোট ডাউন করে নাও যে এ ব্লকের মৌলগুলোকে ইনার ট্রানজিশন এলিমেন্ট বলা হয়, তার কারণ হচ্ছে বাইরের 3টে সেল অসম্পূর্ণ ইলেকট্রন থাকে বা অসম্পূর্ণ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, তাই এদেরকে ইনার ট্রানজিশন এলিমেন্ট বলা হয়। নোট ডাউন করে নাও যে এ ব্লকের মৌলগুলি বাইরের 3টে সেল অসম্পূর্ণ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, তাই এদের ইনার ট্রানজিশন এলিমেন্ট বলা হয়। ক্লিয়ার? বোঝা গেল না গেল না? ঠিক, যে ট্রানজিশন বলতে একদম বাইরের সেল আর তার ভিতরের সেল থেকে ইলেকট্রন যাবে, ইনার ট্রানজিশন বলতে একদম বাইরের সেল, তার ভিতরের সেল, আবার তার ভিতরের সেল থেকেও ইলেকট্রন যাবে, সেই জন্য এদেরকে বলা হয় ইনার ট্রানজিশন বলা হয়। আর ইনার ট্রানজিশনের ক্ষেত্রে মনে রাখবো যে 4f সাবসেল অসম্পূর্ণ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে, তাই এদেরকে ইনার ট্রানজিশন বলা হয়। পরপর 3টে যদি অসম্পূর্ণ থাকে তাহলে ইনার ট্রানজিশন বলতে পারি। ওকে, এই চলে গেল আমার ফার্স্ট কোশ্চেন। দেখো এখানে তোমাদের তারপরে যে কোশ্চেন যেটা দিয়েছে এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেনে বলে দিয়েছে, দেখো যে ল্যান্থানাইড এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন করো। ল্যান্থানাইড এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন করো কার রুল অনুযায়ী? আব্বাউ রুল অনুযায়ী ল্যান্থানাইড যে এলিমেন্ট যেগুলো আছে তাদের ইলেকট্রন বিন্যাস করো। ফার্স্ট জিজ্ঞাসা করছে। সেকেন্ড জিজ্ঞাসা করছে, দেখো যে ল্যান্থানাইড এলিমেন্টে যে ইলেকট্রনিক কনফিগারেশন করলাম আব্বাউ রুল অনুযায়ী, তাহলে আব্বাউ রুল অনুযায়ী ল্যান্থানাইড এলিমেন্টগুলোর পিরিয়ডিক টেবিলে পজিশন কী হবে, অবস্থা কী হবে? আব্বাউ রুল অনুযায়ী এদের যে ইলেকট্রন বিন্যাস করলাম সেই ইলেকট্রন বিন্যাস দেখে বলতে হবে যে এরা পিরিয়ডিক টেবিলে কোথায় থাকতে পারে। এটা গেল। থার্ড কোশ্চেন জিজ্ঞাসা করছে যে এদের রিয়েল যে কনফিগারেশন, আব্বাউ প্রিন্সিপাল এবং রিয়েল
কনফিগারেশন আবহাওয়া প্রিন্সিপাল অনুযায়ী এবং রিয়েল বা এক্সপেরিমেন্টাল ইলেকট্রনিক কনফিগারেশন অনুযায়ী তাদের পজিশনকে তুলনা করো, যে আবহাওয়া রুল অনুযায়ী এখানে থাকা উচিত এবং রিয়েল কনফিগারেশন অনুযায়ী এদের এখানে থাকা উচিত। ক্লিয়ার? ফার্স্ট কোশ্চেন বলছে কনফিগারেশন করো আবহাওয়া রুল অনুযায়ী। সেকেন্ড কোশ্চেন জিজ্ঞাসা করছে আবহাওয়া রুল অনুযায়ী যে কনফিগারেশন করেছো সেই কনফিগারেশন অনুযায়ী এদের পিরিয়ডিক টেবিলের পজিশন কোথায়। থার্ড কোশ্চেন জিজ্ঞাসা করছে যে এদের এক্সপেরিমেন্টাল কনফিগারেশন অনুযায়ী এদের পজিশনের মধ্যে কম্পেয়ার করো আবহাওয়া আর এক্সপেরিমেন্টালের। ক্লিয়ার? লাস্ট কোশ্চেনটা জিজ্ঞাসা করছে আবহাওয়া প্রিন্সিপাল অনুযায়ী যে কনফিগারেশন করেছি আর রিয়েল যে কনফিগারেশন সেই দুটো পজিশন অনুযায়ী এলিমেন্টগুলোর পজিশনের তুলনা করো। তা দেখো কনফিগারেশন এখানে আমি ফার্স্ট ল্যান্থানাম যেটা সেটা করেছি, এটা গেল ল্যান্থানাম, এটাও ল্যান্থানাম আছে, সিরিয়াম আছে, আর লাস্টে এখানে ইটারবিয়াম আর এখানে লুটেশিয়াম। 58 থেকে 71 পর্যন্ত আর 57 তো থাকে আমরা দেখতে পাই, তো চেক করে নাও। দেখো ল্যান্থানামের যে কনফিগারেশন করেছি সেই কনফিগারেশন অনুযায়ী এই চলে গেল আমার টোটাল কনফিগারেশন। এখানে দেখো এই জায়গাটাকে আমি ঘিরে দিয়েছি, এই জায়গাটাকে ঘিরে দেওয়ার অর্থ হচ্ছে এটা যে এখান থেকে 4p6 1s থেকে শুরু করে 4p6 এতটা পর্যন্ত টোটাল 54টা এলিমেন্ট থাকবে। কতটা বোঝা গেল? 54টা। 54 বলতে এখানে তাহলে জেননের কনফিগারেশন এতটা, অর্থাৎ আমি বারবার অতটা কনফিগারেশন আর করতে যাব না, বারবার আমি এখান থেকে এতটা পর্যন্ত কনফিগারেশন করে লাভ নেই। আমি জানি এখান থেকে এতটা ইলেকট্রন আমার 54 আছে, তাহলে এখানে জেনন ইনার্ট এলিমেন্ট, তাহলে জেনন থেকে বাকিটুকু করব। ক্লিয়ার? সেই জন্য আমি এটুকু বক্স দিয়ে ঘিরে দিয়েছি বোঝার জন্য। যোগ করে দেখে নিতে পারো এখান থেকে এতটা টোটাল 54টা থাকবে, যেটা জেননের কনফিগারেশন 5p6 লাস্ট জেননের কনফিগারেশন। তারপর দেখো এখানে 6s2 আর 4f1, এখানে আমি ক্রস দিয়েছি কেন তারপরে মানে বলছি। এখানে 6s2 4f1, তাহলে ল্যান্থানামের কনফিগারেশন হচ্ছে টোটাল এতটা। যদি আমি এখানে দেখাই ল্যান্থানামের কনফিগারেশন হচ্ছে জেনন 6s2 4f1, এটা কার অনুযায়ী? আবহাওয়া রুল অনুযায়ী। এখানে যতগুলো কনফিগারেশন করেছি সবগুলো আবহাওয়া রুল অনুযায়ী করেছি। ক্লিয়ার? এবার এখানে 4f1টাকে আমি কেটে দিয়ে কি করলাম, এখানে 5d1 করে দিলাম। দেখো এখানে 5d1 আছে, জেনন 6s2 5d1, 4f1টাকে কেটে দিয়েছি। আবহাওয়া রুল অনুযায়ী এই ল্যান্থানামের কনফিগারেশন ছিল এটা, আবহাওয়া রুল অনুযায়ী ল্যান্থানামের কনফিগারেশন ছিল এটা, কিন্তু যখন এক্সপেরিমেন্টে যখন করা হলো তখন দেখা যাচ্ছে ইলেকট্রন 4f1-এ থাকছে না, কোথায় চলে যাচ্ছে? 5d1-এ চলে যাচ্ছে। তাহলে আমি সেই কনফিগারেশনটাকে বিশ্বাস করব যেটাকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, অর্থাৎ রিয়েল বা এক্সপেরিমেন্টালটাকে। তাহলে 4f1-এ আমি ইলেকট্রন না দিয়ে 5d1-এ দিয়ে দেবো। তাহলে কেউ যদি ল্যান্থানামের কনফিগারেশন লিখে এটা, তাহলে তার ভুল হবে, কনফিগারেশন লিখতে হবে এই জায়গাটা জেনন 6s2 5d1, এটা গেল ল্যান্থানামের কনফিগারেশন। আবহাওয়া রুল অনুযায়ী ওটা ভুল আছে, কারণ এক্সপেরিমেন্টের সঙ্গে মিলছে না। এক্সপেরিমেন্টাল কনফিগারেশন এটা 4f1-এ ইলেকট্রন থাকছে না, 5d দিয়ে চলে যাচ্ছে, তাহলে এটা চলে গেল এক্সপেরিমেন্টাল কনফিগারেশন বা রিয়েল কনফিগারেশন, এটা লিখলেই ঠিক হবে। নেক্সট দেখো এদের প্রত্যেকটা। তারপর সিরিয়ামের একই কেস আছে। সিরিয়ামে দেখো আবহাওয়া করেছে 6s2 4f2, 6s2 4f2 আবহাওয়া করেছে, জেনন 6s2 4f2 আবহাওয়া রুল অনুযায়ী কনফিগারেশন করা আছে। কিন্তু রিয়েল যখন কনফিগারেশন করা যাচ্ছে তখন দেখা যাচ্ছে 4f1-এ একটা ইলেকট্রন থাকছে, 5d1-এ আর একটা ইলেকট্রন থাকছে। কথাটা বোঝা গেল? তাহলে সিরিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে এটা, রিয়েল এটা গেল রিয়েল। কথাটা বোঝা গেল? এটা গেল রিয়েল বা এক্সপেরিমেন্টাল এটা, আর এইটা যেটা এটা আবহাওয়া রুল অনুযায়ী, এটা গেল আবহাওয়া রুল অনুযায়ী। তাহলে সিরিয়ামের কনফিগারেশন যদি লিখতে দেয় তাহলে আমাকে এটাকে লিখতে হবে। ক্লিয়ার? বাকিগুলো সবগুলো এরকম করে করেছি। এখানে আর একটা জায়গায় আছে, এই একটা জিডির ক্ষেত্রে এখানে দেখো আবহাওয়া করেছে জেনন 6s2 4f8, জেনন 6s2 4f8, কিন্তু রিয়েল কনফিগারেশন যেটা সেটা 6s2 4f7 5d1, এটা গেল রিয়েল কনফিগারেশন। এটা চলে গেল রিয়েল কনফিগারেশন। একটা মজার বিষয় দেখে নাও, যদি আমি আবহাওয়া প্রিন্সিপাল অনুযায়ী করি, দেখো সবগুলোতে 6s আছে, সবগুলোতে 6s আছে। আর ল্যান্থানামের ক্ষেত্রে 4f1 থেকে শুরু হয়েছে একদম লুটেশিয়ামে গিয়ে ইটারবিয়ামে 4f14, 14টা এলিমেন্ট পুরোটাই কনফিগারেশন 1 থেকে 4f1-এ শুরু হয়েছে, 4f14-এ শেষ হয়েছে। ক্লিয়ার? এটা
মনে রাখতে পারবো কনফিগারেশন। আর এগুলোতে স্টার মার্ক দিয়ে নাও, এই একটা আর একটা কোথায়, এই জিডি, এই তিনটের মিলবে না, আবহাওয়া প্রিন্সিপালের সঙ্গে এর কনফিগারেশন মিলে না, এই তিনটে আলাদা করে মনে রাখবে, তাহলে হয়ে গেল। ক্লিয়ার? এবার আমার যে প্রশ্ন যেটা দিয়েছে, কনফিগারেশন তো করে ফেললাম, ঠিক। এবার প্রশ্ন যেটা দিয়েছে সেই প্রশ্নতে আসা যাক। প্রশ্ন দিয়েছে যে আবহাওয়া প্রিন্সিপাল অনুযায়ী ল্যান্থানাইট যে এলিমেন্ট, ল্যান্থানাইট কোনগুলো, ল্যান্থানাইট হচ্ছে 58 থেকে 71 যে ল্যান্থানাইট, সেই এলিমেন্টগুলোকে বলা হয় ল্যান্থানাইট বলা হয়। কথাটা বোঝা গেল? এই এলিমেন্টগুলোর পিরিয়ডিক টেবিলে পজিশন কী হবে আবহাওয়া প্রিন্সিপাল অনুযায়ী। তাহলে আবহাওয়া প্রিন্সিপাল অনুযায়ী দেখো, আবহাওয়া প্রিন্সিপাল অনুযায়ী এল এ থেকে শুরু করে ওয়াই বি, এদের সবাইকে এফ ব্লকে রাখা উচিত, ক্লিয়ার হলো? যে আবহাওয়া প্রিন্সিপাল অনুযায়ী এল এ থেকে শুরু করে ওয়াই বি, এদেরকে সবাইকে কোথায় রাখা উচিত, এদের সবাইকে এফ ব্লকে রাখা উচিত। এবং এল ইউ যেটা আবহাওয়া প্রিন্সিপাল অনুযায়ী এল ইউকে রাখা উচিত কোথায়, ডি ব্লকে রাখা উচিত, কারণ লাস্টে ডি এসছে। ক্লিয়ার? লাস্টে কিন্তু ডি এসছে। তাহলে ক্লিয়ার হলো যে আবহাওয়া প্রিন্সিপাল অনুযায়ী এদের পজিশন কোথায়, ল্যান্থানাইডের। তাহলে আবহাওয়া প্রিন্সিপাল অনুযায়ী এল এ থেকে ওয়াই বি এই মৌলগুলির পজিশন হওয়া উচিত এফ ব্লকে, এবং এল ইউ যে মৌলটা তার পজিশন হওয়া উচিত ডি ব্লকে, তার কারণ এটারই একমাত্র ডি আছে, বাকি সবগুলোতে আবহাওয়া কী করেছে, এফ রেখেছে। ক্লিয়ার হলো? ঠিক। সেকেন্ড, এবার বলছে যে রিয়েল কনফিগারেশনের সঙ্গে এর এবার কম্পেয়ার করো। রিয়েল কনফিগারেশনের সঙ্গে যদি কম্পেয়ার করা যায়, রিয়েল বা এক্সপেরিমেন্টাল যাই বলি না কেন, সেই কনফিগারেশন অনুযায়ী যদি করা যায়, তাহলে এল এ যেটা সেটাকে রাখতে হবে ডিতে এবং এল ইউকে রাখতে হবে এফে। কথাটা বোঝা গেল? রিয়েল কনফিগারেশন যদি করি, তাহলে রিয়েল কনফিগারেশন অনুযায়ী এল এ, দেখো এল এ এর রিয়েল কনফিগারেশন কোথায়, এটা। তাহলে রিয়েল কনফিগারেশন অনুযায়ী এল এ কে রাখতে হবে ডিতে, আর কোনটা, আরেকটা হচ্ছে এল ইউকে রাখতে হবে কোথায়, এল ইউকে রাখতে হবে এফ ব্লকে। ক্লিয়ার? এল ইউ যেটা সেটাকে রাখতে হবে, সেটাকে রাখবো আমি এফ ব্লকে। বুঝতে পারলাম? এই দুটো, এটা হচ্ছে আবহাওয়া প্রিন্সিপাল অনুযায়ী, এটা চলে গেল পুরো আবহাওয়া প্রিন্সিপাল অনুযায়ী পজিশন। আর যদি কম্পেয়ার করতে পারে তাহলে এল এ কে রাখতে হবে ডিতে এবং এল ইউকে রাখবো আমরা এফ ব্লকে রাখা হয় অ্যাকচুয়ালি। ক্লিয়ার? একে এফ ব্লকে রাখা হয়, ডি থাকলেও একে এফ ব্লকে রাখা হয়। বুঝতে পারলাম? রিয়েল কনফিগারেশন অনুযায়ী এল ইউকে রাখতে হবে, এল এ কে রাখতে হবে ডিতে এবং এল ইউকে রাখতে হবে এফ ব্লকে। এই চলে গেল আমার সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার। যদি কেউ না বুঝতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি চেষ্টা করব তাদেরকে অ্যান্সার দিয়ে দেওয়ার। কিন্তু খুবই সহজ, একদমই কঠিন নয়। শুধু কনফিগারেশন বুঝো, কনফিগারেশন যেটা আবহাওয়া প্রিন্সিপাল অনুযায়ী সেটা প্রত্যেকটার ক্ষেত্রে এফ আছে, শুধু এল ইউটা ছাড়া। তাহলে এই কনফিগারেশন অনুযায়ী এদেরকে প্রত্যেকটাকেই আমি কোথায় রাখবো, এফে রাখবো, আর একে রাখবো ডিতে। ক্লিয়ার হলো? কিন্তু রিয়েল কনফিগারেশন অনুযায়ী একে রাখবো আমি ডিতে রাখবো, আর একে রাখবো আমি কোথায়, এফে রাখবো, এফেই রাখা হয় রিয়েল যেটা। ক্লিয়ার? 3 নম্বর যে কোশ্চেন, আগে কোশ্চেনটা দেখো, দিয়ে কোশ্চেনটা আগে কপি করো, কোশ্চেনটা কি দিয়েছে দেখো। কোশ্চেনটা দিয়েছে এখানে যে ল্যান্থানাইট যে এলিমেন্ট যেগুলো আছে, মানে 58 থেকে 71 যে ল্যান্থানাইট এলিমেন্ট যেগুলো দিয়েছে এল এন ল্যান্থানাইট, সেই ল্যান্থানাইট এলিমেন্টগুলোর +3 আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন করতে বলেছে। +3 যে আয়ন যেটা তার ইলেকট্রনিক কনফিগারেশন করতে বলেছে, কথাটা বোঝা গেল? ল্যান্থানাইট +3 আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন করতে বলেছে। অর্থাৎ 58 থেকে 71 যে এলিমেন্ট যেগুলো থাকবে তাদের +3 আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন করলে কি হবে, খুবই সিম্পল, একদম খুবই সিম্পল। এবার তোমাদের মাথায় একটা আসতে পারে যে হঠাৎ +3 কেন, +2 নয়, +1 নয়, +4 নয়, +3 কেন? এর কারণ কিন্তু
পরের যখন কোশ্চেনগুলো সলভ করব তখন কিন্তু বুঝতে পারবো যে কেন +3 ওখানে করা হয়েছিল। আগে দেখে নাও +3 কনফিগারেশন কী হবে। দেখো এখানে সিরিয়াম 58 থেকে, তাহলে এখানে যদি +3 মানে বাইরে থেকে 3টে ইলেকট্রন ছেড়ে দেবে, তাহলে এখানে গেল 2টো ইলেকট্রন আর এখানে গেল একটা ইলেকট্রন। ক্লিয়ার? এখানে গেল 6s একদম বাইরে, তার ভিতরে হচ্ছে 5d, তাহলে এখান থেকে 2টো আর এখান থেকে একটা, 3টে ইলেকট্রন চলে গেল। তাহলে এটা হচ্ছে Ce+3, এর কনফিগারেশন হয়ে যাবে জেনন 4f1। ক্লিয়ার? এর কনফিগারেশন দেখো এখান থেকে 2টো আর এখান থেকে একটা, টোটাল 3টে ইলেকট্রন চলে গেল, তাহলে 4f1 থাকলো, তাহলে 4f1 হয়ে গেল। ঠিক এটার যদি কনফিগারেশন যদি করি, এটাকে যদি কনফিগারেশন যদি করি, দেখো এর কনফিগারেশন যদি +3 যদি করি, তাহলে Pr+3 এর কনফিগারেশন করলে দেখো এখান থেকে যাবে 2টো আর এখান থেকে যাবে একটা। ক্লিয়ার? এখান থেকে যাবে 2টো আর এখান থেকে যাবে একটা। ঠিক, তাহলে এটা কি হয়ে গেল? তাহলে জেনন এখান থেকে 2টো এখান থেকে একটা, তাহলে জেনন 4f2। ক্লিয়ার? এটার থেকে ক্ষেত্রে দেখো এটা হচ্ছে Nd+3, তাহলে হয়ে গেল জেনন এখান থেকে 2টো আর এখান থেকে একটা, তাহলে 4f3। এবার আমরা নিশ্চয়ই কিছু বুঝতে পারছি, একটা জিনিস বুঝতে পারছি যে তারপর একটা 4f4 আসবে, 4f5 আসবে। দেখো যেটা এটার ক্ষেত্রে চেক করে নাও, এটার ক্ষেত্রে একটা আলাদা হলেও হতে পারতো। এটা আছে 4f7 আর 5d1 আছে, এটা ক্লিয়ার? বুঝতে পারলাম এটার ক্ষেত্রে। ঠিক, 5d1, তাহলে এটাকে চেক করে নাও, এখান থেকে যাবে 2টো আর এখান থেকে যাবে একটা, তাহলে এটা চলে আসলো জেনন। আচ্ছা এখানে লিখি একটু ভালো করে, এটার ক্ষেত্রে আসলো Gd+3, তাহলে এটা আসলো জেনন এখান থেকে 2টো আর এখান থেকে একটা, তাহলে 4f7। এবার চেক করে নাও, এটা 4f7 এসছে এখান থেকে, তাহলে 4f6, 4f5, 4f4, 4f3। ঠিক একইভাবে এটাকে যদি চেক করি, এটাকে চেক করো Lu+3, এটার ক্ষেত্রে দেখো এখান থেকে 2টো আর এখান থেকে একটা, এটা 6s, এটা 5d, তাহলে এখান থেকে 2টো এখান থেকে একটা, তাহলে জেনন 4f14। আমি কি বললাম যে একদম প্রথম এলিমেন্ট থেকে শুরু করব, ওখানে থাকবে 4f1, একদম লাস্ট এলিমেন্ট লুটেসিয়াম Lu ওখানে থাকবে 4f14। এই চলে গেল আমার জেনন বলছি ল্যান্থানাইট +3 যে আয়ন যেগুলো তাদের ইলেকট্রনিক কনফিগারেশন। একদমই সহজ, এ ব্লক খুবই সহজ, কিন্তু যদি আমরা এইভাবে পড়ি লাস্ট পর্যন্ত দেখতে পাবে যে তোমাদের পুরো চ্যাপ্টারটাই কভার হয়ে গেছে। কথাটা বোঝা গেল? নিশ্চয়ই কোশ্চেনের প্যাটার্ন দেখে বুঝতে পারছো যে স্টেপ বাই স্টেপই যাচ্ছে। তো এই চলে গেল আমার কোশ্চেন নাম্বার 3, তার অ্যান্সার। ওকে, আমরা নেক্সট দেখবো নেক্সট যে কোশ্চেন দিয়েছে সেই কোশ্চেনটা আগে দেখো। ওকে, দেখা হয়েছে। দেখো এখানে জিজ্ঞাসা করছে যে ল্যান্থানাইট +3 অর্থাৎ যাদের কনফিগারেশন এখানে করা আছে, ল্যান্থানাইট +3 যে এলিমেন্ট যেগুলো আছে বা আয়ন যেগুলো আছে, সেই আয়নগুলোর ক্ষেত্রে সিরিয়াম থেকে লুটেশিয়াম অর্থাৎ 58 থেকে 71, এখানে এদের আয়নিক রেডিয়াস কমতে থাকে কেন, নিয়মিতভাবে কমতে থাকে কেন? ল্যান্থানাইট +3 অর্থাৎ সিরিয়াম +3 থেকে লুটেশিয়াম +3 এই আয়নগুলোর ক্ষেত্রে এদের কি হয় যে আয়নিক রেডিয়াস অর্থাৎ আয়নীয় ব্যাসার্ধ নিয়মিতভাবে কমতে থাকে কেন? ক্লিয়ার? সিরিয়াম +3 থেকে লুটেশিয়াম +3 পর্যন্ত যতগুলোই আয়ন আছে না কেন, সেই আয়নগুলোর ক্ষেত্রে এদের কি হয়, আয়নিক রেডিয়াস ধীরে ধীরে কমতে থাকে কেন? কথাটা বোঝা গেল? বা বলতে পারে ওখানে ল্যান্থানাইট +3 আয়নগুলোর ক্ষেত্রে তাদের আয়নিক রেডিয়াস কমতে থাকার কারণ কি? এটা গেল কোশ্চেন। অ্যান্সার বুঝো। এখানে দেখো যতগুলো কনফিগারেশন দেখেছি এদের প্রত্যেকটার ক্ষেত্রে দেখো যত সিরিয়াম তার মানে 58 আর লুটেশিয়াম মানে 71, তার মানে অ্যাটমিক নাম্বার বাড়ছে। অ্যাটমিক নাম্বার বাড়ার অর্থ হচ্ছে যে এদের নাম্বার অফ ইলেকট্রনও বাড়ছে, এদের নাম্বার অফ প্রোটনও বাড়ছে। এক কথায় বলতে পারি এদের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করছে। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যত ইনক্রিজ করবে
বাইরের সেলের ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেড়ে যাবে। যত অ্যাট্রাকশন বাড়বে তত সাইজ কী হবে, ছোট হয়ে যাবে। নাম্বার 1 কারণ। নাম্বার 2 কারণ হচ্ছে এদের প্রত্যেকটার ক্ষেত্রে সেল নাম্বার সেম আছে, কনফিগারেশন তো সেম, একই রকম কনফিগারেশন। দেখো 4f2 এখানেও 4f, এখানেও 4f, ওখানেও 4f, প্রত্যেকটা ক্ষেত্রে 4f আসছে। তাহলে নাম্বার অফ সেল এদের প্রত্যেকটার ক্ষেত্রেই সেম, নাম্বার অফ সেল সেম, আর যে সেলে ইলেকট্রন আছে সেটা 4f। 4f এর ক্ষেত্রে ল্যান্থানাইড কন্ট্রাকশন কাজ করে, অর্থাৎ 4f এর কী হয়, ওদের স্ক্রিনিং এফেক্ট কম, আবরণী প্রভাব কম, সেল্ডিং এফেক্ট কম, যাই বলি না ওটা একটাই কথা। তাহলে সেল কি হয়, সেম, আর 4f এ ইলেকট্রন ঢোকার কারণে তাদের আবরণী প্রভাবও কম হয়, সেজন্য আকর্ষণটা বেড়ে যায় বাইরের ইলেকট্রনের সঙ্গে, সেজন্য সাইজ কি হয়, কমে যায়। ক্লিয়ার? আবার আমি বলি যে সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত +3 যে আয়ন যেগুলো আছে প্রত্যেকটার ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার বাড়ছে, অর্থাৎ ইলেকট্রনও বাড়ছে, প্রোটনও বাড়ছে। আবার বলতে পারি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছে। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ার জন্য বাইরের ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেড়ে যাচ্ছে, সাইজ ছোট হতে পারে। নাম্বার 2 হচ্ছে সেল নাম্বার সেম আছে, তাহলে সেল সেম আছে, ইলেকট্রন প্রোটন বেড়ে যাচ্ছে, অ্যাট্রাকশন বেড়ে যাবে, সাইজ ছোট হবে। নাম্বার 3 হচ্ছে যে 4f এ ইলেকট্রন ঢুকছে, যত 4f এ ইলেকট্রন ঢুকবে তত 4f এর সাবসেলের কী হয়, আবরণী প্রভাব অর্থাৎ স্ক্রিনিং এফেক্ট কী হয়, কম হয়, অর্থাৎ বাইরের ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের আকর্ষণকে বাধা দেওয়ার ক্ষমতা এদের কম, অর্থাৎ আকর্ষণ বেশি হবে। আকর্ষণ যত বেশি হবে সাইজ তত ছোট হয়ে যাবে, এই কারণের জন্য এদের সাইজ কি হয়, ছোট হয়ে যায়। ক্লিয়ার? তাই নাম্বার কারণ কি লিখলাম, কজ কি লিখলাম, 1 নম্বর হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, এক নম্বর কারণ হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছে, তাহলে অ্যাট্রাকশন কী হবে, অ্যাট্রাকশন বাড়বে। নাম্বার 2 নাম্বার অফ সেল কি হচ্ছে, সেম। নাম্বার 3 কি হয়, এটাকে মুছে দিই, এটার দরকার নেই। নাম্বার 3 কি, নাম্বার 3 হচ্ছে 4f less screening effect of 4f সাবসেল, 4f সাবসেলের স্ক্রিনিং এফেক্ট কম, এই কারণের জন্য কি হবে, এদের সাইজগুলো ধীরে ধীরে কমতে থাকবে। ওকে, এই চলে গেল আমার 4 নম্বর কোশ্চেন, এই চলে গেল মোটামুটি 4টে বা 5টা কোশ্চেন আমরা সলভ করলাম। নেক্সট যে ভিডিওগুলো, নেক্সট যে প্রশ্ন যেগুলো থাকবে সেগুলো আমরা নেক্সট ভিডিওতে করব। আর যদি তোমাদের এই কয়েকটা কোশ্চেনের মধ্যে কোনো জায়গাতে যদি ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি চেষ্টা করব তাদেরকে সেই যেগুলো জায়গাতেই তোমাদের প্রবলেম দাঁড়াবে সেগুলোকে সলভ করে দেওয়ার। আর ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, আর লাস্ট সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।